যুক্তি নেই, এটা কোনো রাজনৈতিক যুক্তি নেই। কারণ হলো প্রথমত এই সংবিধানের ভেতরে তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢোকানোটাই ছিল ভুল। এই ভুলটা সংশোধন করবার উপায় হচ্ছে প্রথমত চুপ্পুকে অপসারণ করা এবং একই সঙ্গে ঘোষণা দেওয়া, অধ্যাদেশ না, ঘোষণা দেওয়া যে আমরা শুরুতে ভেবেছিলাম যে সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব। আমরা বুঝেছিলাম, আমরা সকলে ভুল করছি, অসুবিধা কী? আমরা যদি মনে করি ভুল করি তো আমি ভুল করছি, আমরা সকলে ভুল করেছি। আমরা ভেবেছিলাম কনস্টিটিউশনালি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু রাষ্ট্রপতি যখন আমাদেরকে বললেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই, তিনি আমাদের সঙ্গে বিট্রে করেছেন। তিনি বিট্রে করেছেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তার একটা মুহূর্ত তার ওখানে থাকবার কোনো অধিকার নাই, তাকে অপসারণ করতে হবে অবিলম্বে। এবং অবিলম্বে অপসারণের মধ্য দিয়ে এই যে সরকার, যেটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনারা অনেকে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। এই সরকার টিকে আছে যেহেতু এখনও পর্যন্ত আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি ভালো মানুষ, তিনি সাপোর্ট করছেন বলে। তিনি যদি সমর্থন না করেন এই সরকার তার পর মুহূর্তে পড়ে যাবে। তার যে শুভবুদ্ধির উপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। ফলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আছে, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। কারণ আমাদের সৈনিকরাও চান। সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। ফলে সৈনিকদের অভিপ্রায়, যারা শ্রমিকের সন্তান, যারা কৃষকের সন্তান, তার অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমাদের অভিপ্রায় কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করে। তাই জনগণের অভিপ্রায় প্রতিনিধিত্ব হবে তখন যখন আমরা চুপ্পুকে অপসারণ করব এবং তারা স্বীকার করবেন আমরা ভুল করেছি, ভুল করতে হতেই পারে, আমরা ভুল শুধরাইতেছি। এখন আমরা আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করলাম, অধ্যাদেশ চাই না। আমরা একটু সাবধান থাকবেন, তারা কিন্তু আবারও পুরনো সংবিধানের নামে অধ্যাদেশ করার চেষ্টা করবে। আমরা কোনো অধ্যাদেশ মানব না, আমরা চাই সিম্পল ঘোষণা। এবং আমরা এখন যারা বুঝে সরকার আছে, আমরা মনে করি তাদের মধ্যে যে বলেছেন ভাইরা, অনেকে বলেছেন আমরা বাড়াতে পারেন, কমাতে পারেন, আমাদের এমন কোনো বড় কিছু বলার নাই। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই মাত্র দায়িত্ব, প্রধান দায়িত্ব, সেটা হলো এই দেশকে একটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন উপহার দেওয়া। আর কোনো দায়িত্ব নেই তোমাদের, আর কোনো দায়িত্ব নেই। তোমরা নতুন গঠনতন্ত্র দেবা, সে নতুন গঠনতন্ত্র কি করে হবে এটা করার জন্য তোমরা আমাদের সঙ্গে, এই যে আমরা যারা এরকম বসে আছি মিটিং করতেছি, আমাদের সঙ্গে কথা বলতে হবে। কারণ জনগণের অভিপ্রায় কি, জনগণের অভিপ্রায় তোমাদের কাছে জনগণের কাছে এসে শুনতে হবে। কমিশন বানিয়ে হলে আমরা মানব না। কমিশন বানিয়ে উপর থেকে পুনর্লিখন করবা, এটা হবে না। আমরা তো কামাল হোসেনের সংবিধান দেখছি কী হয়েছে। তো আমরা কারো দ্বারা লিখিত সংবিধানের নাই। আমাদের এখানে হ্যাঁ চিন্তা পার্থক্য থাকবে আমাদের, আমরা নিজেরা পরস্পর আলাপ আলোচনা করে তর্কাতর্কি করে একটা জায়গায় আসব যেটা জনগণের সামষ্টিক অভিপ্রায়। আমার ব্যক্তি আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমি যখন সমাজে বাস করব তখন আমার অভিপ্রায়ের সঙ্গে আরেকজন ভাই তার অভিপ্রায় না মিললেও আমরা ভাববো যে তিনি যেহেতু আমার সমাজের অংশ, ফলে তার কথা আমাকে শুনতে হবে। একই পরিবারে থাকলে ভাইয়ের ইচ্ছা মেনে কি চলি না আমরা? একই পরিবারে থাকলে মায়ের ইচ্ছা, বাপের ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা, বোনের ইচ্ছা মিলেই তো অনেক পরিবারে থাকে। সমাজ ও রাষ্ট্র তেমনি একটা পরিবারের মতন। ফলে সেখানে অন্য ভাই তার সঙ্গে মতপার্থক্য থাকার পরেও যেহেতু আমাদের পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক স্বার্থ এক, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা একই সঙ্গে আমরা একই পরিবারের অংশ। ফলে রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা এবং একই সঙ্গে আমরা একত্রে থাকবার যে বাসনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকশন সম্পর্কে এখন যেটা কথাটা বলে, প্রথমত হলো যে এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় ইলেকশন মানে এটা একটা বাজার ব্যবস্থা, ব্যবসা। খুব সোজা কথা, বহু বই লেখা হয়েছে মানে এইটা নিয়ে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বলছে যে ইলেকশন কখনো গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে না, নির্বাচন কখনো করে না। নির্বাচন হয়ে গেছে এখন ব্যবসার ব্যাপার, আপনি ভোট কেনা বেচা হয়।
তো ভোট কেনা বেজে জনগণের অভিপ্রায় তো নিশ্চিত হবে না। আমরা চাইছি জনগণের অভিপ্রায় নিশ্চিত করো, এটা তো ভোট কেনা বেচে দিয়ে হবে না। তাহলে ইলেকশনটা আসছে আমাদের সমাজে, সেটা হলো এই যে পুঁজিতান্ত্রিক যাদের কাছে টাকা আছে, বিশেষত লুটেরা মাফিয়া শ্রেণী যাদের কাছে টাকা আছে, তারাই এই ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাবে। আমি আপনি কোনোদিনও ক্ষমতা দিতে পারবো না, আমি আপনি কখনো রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে পারবো না। ফলে আমাদের যেটা নিশ্চিত হতে হবে যে আমরা তাহলে এমন একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে যেখানে সাধারণ মানুষ সে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সে অংশগ্রহণ করতে পারে। তার কিন্তু নীতি আমাদের সংবিধানে এখনও আছে। পুরনো সংবিধানে দেখবেন যে 11 নম্বর অনুচ্ছেদ, যারা সংবিধান পড়ছেন দেখবেন যে রাষ্ট্রের সকল প্রশাসনিক ক্ষেত্রে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের দ্বারা প্রশাসন চলবে। খেয়াল করেন শব্দটার প্রশাসন, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে ক্ষমতা, দুটো এক জিনিস না। প্রশাসন এক জিনিস আর ক্ষমতা আরেক জিনিস। ক্ষমতা কিন্তু সবসময় তৈরি হয় জনগণের দ্বারা, এবং ক্ষমতার তৈরি হওয়ার পদ্ধতি এই যেটা একটু আগে বলেছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আপনি ঘোষণা করেন যে আমি জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি, অতএব আমার আদেশ দ্বারা পরবর্তী গঠনতন্ত্র প্রণীত হওয়া অবধি রাষ্ট্র চলবে, এটাকে বলে ক্ষমতা। এটা কে করে? এটা এর আগে সামরিক অভ্যুত্থানই করে। আপনি দেখেছেন না সামরিক অভ্যুত্থানে কী বলে? একটা সামরিক সরকার এসে ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করে সে ফরমান দিয়ে দেশ চালায়। তাহলে তোমরা তাড়াতে পারো না কেন আদেশ দিয়ে? যদি সামরিক বাহিনী পারি করতে, তাহলে জনগণের অভ্যুত্থান, যেখানে জনগণ জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, পঙ্গু হয়ে পড়ে আছে, তাদের পক্ষে তুমি কেন পারো না আদেশ দিয়ে এই রাষ্ট্রকে চালাতে, যতক্ষণ পর্যন্ত না একটা নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে? আমরা তো মেনে নিচ্ছি, আমরা তো মানতে চাই, অসুবিধা তো নাই। যতক্ষণ তুমি জনগণের অভিপ্রায় ধারণ করো ততক্ষণ তোমাকে মানি। যতক্ষণ তুমি জনগণের অভিপ্রায় থেকে সরে গেছো, তারপরে ঠিক যেমন করে শেখ হাসিনাকে পতন করা হয়েছে, তোমারও পতন করানো হবে। একই তো ব্যাপার, কারণ আমি তো ভুলে যাইনি আমরা গণঅভ্যুত্থান থেকে। ফলে নির্বাচন আমাদের জন্য মোটেও কোনো সমাধান নয়। বিএনপিকে বলবো এই জন্যে নির্বাচন সমাধান নয়। তার মানে কি নির্বাচন আমরা চাই না? হ্যাঁ, নিশ্চয়ই চাই। সেটা হবে কীরকম নির্বাচন? সেটা প্রথমত করতে হবে গণপরিষদ নির্বাচন। একটা নতুন গঠনতন্ত্রের খসড়া যখন তৈরি হবে, সেই খসড়া তর্কাতর্কি, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করার জন্য গণপরিষদের নির্বাচন আগে চাবি। আমরা চাই গণপরিষদের নির্বাচন। এরপরে গণপরিষদ হওয়ার পরে যখন আমরা গঠনতন্ত্র রেফারেন্ডামের দ্বারা যখন জনগণ বলবে হ্যাঁ ঠিক আছে, আমার অভিপ্রায়ের এটা প্রতিফলন আমি গঠনতন্ত্রে দেখছি, এটা আমি পাশ করলাম, এটা আমি গ্রহণ করলাম, তখন সেই গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠিত হবে। ফলে বিএনপিকে অপেক্ষা করতে হবে ওই নির্বাচনের জন্য। গঠনতন্ত্র প্রণয়ন আগে, গঠনতান্ত্রিক প্রক্রিয়া আগে, এবং সরকারের নির্বাচন পরে। ফলে আপনারা কনফিউজ করবেন না আমাদেরকে, জনগণকে বিভ্রান্ত করবেন না। যদি বিভ্রান্ত করেন তাহলে দেখতে পেয়েছেন ইতিমধ্যেই ছাত্রদের সঙ্গে আপনাদের কিন্তু একটা বিরোধ তৈরি হয়েছে। এই ছাত্রদের সঙ্গে এই বিরোধটা, এই মেরুকরণটা কিন্তু বাড়বে আপনাদের এই অরাজনৈতিক আচরণের জন্য। আপনারা রাজনৈতিক আচরণ করছেন না। আমরা তো বলেছি এই গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার যে অবদান, এটা অসামান্য অবদান। তিনি আপোষ করেননি। তার যে নিরাপস অবস্থান, আমি লিখেছি এগুলো, তার নিরাপস, তার যে অবস্থান, এই নিরাপস অবস্থানের কারণে এই গণ অভ্যুত্থানের শর্ত তৈরি হয়েছিল। আপনারা দয়া করে বেগম খালেদা জিয়াকে আর অপমান করবেন না। তাকে যথেষ্ট অপমান করেছেন, তাকে আপনারা জেলে নিয়েছেন, অপমানিত করেছেন। এখানে শেখ হাসিনা একা করেছে এটা ঠিক নয়, আপনাদের ভুল রাজনীতির জন্য তিনি অপমানিত হয়েছেন। ফলে আপনারা আগামী দিনে ভুল রাজনীতি করবেন না। আমরা দোয়া করি তিনি বিদেশে যাচ্ছেন, তিনি সুচিকিৎসা করে ফিরে আসবেন, কিন্তু আপনারা সঠিক রাজনীতি করবেন। জনগণের অভিপ্রায়, জনগণের পালস, জনগণের ইচ্ছা আপনারা বুঝতে শিখুন। ফলে সেই জন্য কখনোই নির্বাচন আমাদের এই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের ক্ষেত্রে এটা কোনো সমাধান দিতে পারবে না। আর দ্বিতীয়ত, এটা ম্যানিপুলেট করে গণমাধ্যমগুলো। কারণ এর আগে দেখেছেন বিভিন্ন, আমি নাম নেব না, কারণ নাম নেওয়া আমার নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু গণমাধ্যমগুলো বোঝা উচিত। কারণ এই ফ্যাসিস্ট সরকারকে এতদিন ক্ষমতায় রাখবার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে গণমাধ্যম। আমরা 20 বছর কথা বলতে পারিনি,
যে সকল গণমাধ্যমের প্রতিনিধি এখানে আছেন, আমি তাদেরকে বলি, আজকে আমার এখানে মেলা দেখতে পাচ্ছি, আপনারা 20 বছর কোথায় ছিলেন? আমাদেরকে তো কথা বলতে দেন নাই, আমাদের জনগণকে তো এডুকেট করতে পারি না, তাদেরকে বোঝাতে পারি না। আপনাদেরকে দোষ দিচ্ছে না, যেহেতু আপনাদের যারা মালিক তারা তো সভাপতি সেই শ্রেণীরই যারা জনগণকে শোষণ করে, যারা লুটেরা মাফিয়াদের অংশ। আমি সাংবাদিককে দোষ দেবো না, কিন্তু আমাদেরকে সবই আমাদের শুধরাবার সময় এসে। ফলে নির্বাচন যদি আবারও হয়, আবারও একই গণমাধ্যম যারা এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট শক্তির সহযোগিতা করেছে, তারা আবারও কিন্তু তাদের নিজস্ব স্বার্থে, তাদের অর্থনৈতিক স্বার্থে দেখা যাবে গণবিরোধী অবস্থান নিয়েছে। কেমন? এটা কিন্তু আমরা হতে দেবো না। আর নির্বাচন হয়ে দাঁড়িয়েছে, বাজারে যেমন কোম্পানিগুলোর প্রতিযোগিতা করে, বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতা করে, নির্বাচনে বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতা হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, আপনি যদি টিকিট পেতে চান একটা ইয়ের জন্য, কী বলে, আসনের জন্য, আপনি 1 থেকে 2 কোটি টাকা দিতে হবে। আমি এখানে কেউ আছে যারা 1 কোটি টাকা দিতে পারবেন? আমি 20 কোটি বললাম না, সেটা আমি ঠিকই বলছেন। আপনি আছে আপনাদের কারো কাছে? কোনো জনগণের আছে? তাহলে কারা আসবে ক্ষমতা নির্বাচন দিলে? লুটেরা এবং মাফিয়া শ্রেণী আসবে। তো বিএনপিকে বলি, আপনারা কি লুটেরা মাফিয়া শ্রেণীর কি দালাল হয়েছেন? নতুন দালাল? এগুলো করবেন না। আপনার জনগণকে নির্বাচন করতে দিন, সঠিক নির্বাচন, যেখানে আমাদের অভিপ্রায় আমরা প্রকাশ করতে পারি এবং আমাদের বিভিন্ন নির্বাচনী যে সকল এই সংস্কার দরকার, বিশেষ করে নির্বাচন কমিশন। আমি মনে করি বর্তমানে নির্বাচন কমিশন এবং গণপ্রতিনিধিত্ব আইনকে আমাদেরও এটাও ফেলে দিতে হবে। এটাও জনগণের সঙ্গে আলোচনা করে হয় নাই, এটা হয় নাই। আমাদেরকে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ লাগবে। গণতন্ত্র মানে প্রথম বাংলাদেশের জন্য বিকেন্দ্রীকরণ। ঢাকা শহর থেকে এই ক্ষমতা চলে যেতে হবে জেলায় জেলায়, বিভাগে বিভাগে। ঢাকা শহরকে ভেঙে ফেলতে হবে, এটাকে বলে গণতন্ত্র। ঢাকা শহরে ক্ষমতার যে কেন্দ্রীভবন ঘটেছে, এটাকে যদি আমরা ভাঙতে না পারি, কোনোদিনও গণতন্ত্র জনগণের দ্বারগোড়ায় পৌঁছাবে না। ফলে আমাদের প্রধান কাজটা হবে বিকেন্দ্রীকরণ, যেটা এক ভাই খুব সুন্দর উল্লেখ করেছেন। আমি খুব খুশি হয়েছি তিনি ভুলে যাননি ইতিহাস, যে KM হাসানকে, যে তার যে বয়স বাড়িয়ে যে অন্যায়টা করেছে বিএনপি এবং পুরো যে বিচার ব্যবস্থাকে যে ক্ষতি করেছে, আমরা কিন্তু ভুলি নাই। এবং আপনি মনে করে দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। আরও মেলা প্রকৃতি আছে, আমি এখন এটা বলতে রাজি না। আমরা বিএনপিকে বিব্রত করতে রাজি না। আমরা মনে করি বিএনপিও এই আওয়ামী লীগের দ্বারা, তার মধ্যে এইসব টেন্ডেন্সিগুলো, ফ্যাসিস্টিক টেন্ডেন্সি আছে, এখান থেকে সে কেটে উঠবে এবং আমাদের সঙ্গে, জনগণের সঙ্গে থেকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবার আমরা চেষ্টা করি, আমরা সকলে মিলে চেষ্টা করি। ঠিক আছে, ওকে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই গণ অভিপ্রায়কে যখনই আপনি ক্ষয় করেন, যে আমি গণ অভিপ্রায় প্রকাশ করবার আমার গণমাধ্যম নাই, প্রকাশ করবার আমার কোনো সরকার ব্যবস্থা নাই, প্রকাশ করবার আমার কোনো কি বলে জাতীয় পরিষদ নাই, আমার প্রকাশ করবার আমার কোনো কি প্রতিনিধি নেই, মন্ত্রী নেই, কিচ্ছু নেই। তাহলে এই যে গণ ইচ্ছা বা গণ অভিপ্রায়ের যে বিরাট ক্ষয় ঘটেছে, এই ক্ষয় থেকে আমাদেরকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এই ক্ষয় আমরা কি করে কাটিয়ে তুলব, এটা নিয়ে আমাদেরকে পরস্পরের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে।